কয়েকদিন আগে আমার এক বন্ধু বলছিলেন যে তোমার মোরল ওস্তাদ সর্দারকে অনেকদিন দেখাও না। সত্যি ওদের অনেকদিন দেখানো হয় না, কেন দেখানো হয় না কোনো কারণ নেই। এই যে একটু আগে বর বেরিয়ে গেল, যেই বেরিয়ে গেল আমার বরের পেছন পেছন খানিক গেল, তারপর আবার এখানে ফেরত চলে এলো। তো তারপরে তাদের একটুখানি সকালবেলার বরাদ্দের বিস্কুট দিয়ে দিলাম, তারপর একজনই পুরোটা প্রায় খেয়ে নিল, একটু বাদে বাকিরা আবার আসবে, তখন আবার তাদের দেব। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 5:54। আমার হাজব্যান্ড বেরোলো একটু আগে। তো কলেজে আজকে টিচার্স ডে সেলিব্রেশন হবে। আজকে 4 তারিখ। আমি মাঝখানে একটা দিন ব্লগ করিনি। আমি ফিরেছি দিনহাটা থেকে 2 তারিখে, যেহেতু একটা দিনে দুভাগে ভাগ হয়ে গিয়েছিল আমার ব্লগ, সেহেতু মানে একদিনে 2টো ব্লগ হয়েছিল, যার ফলে একটা দিনের কন্টেন্ট আমার কাছে ছিল। আর ওই একটা করে দিন পিছিয়ে পিছিয়ে যাওয়াটা আমার কাছে খুব ভালো লাগছিল না। সেই জন্যতে আমি ঠিক করেছি যে না, একটা দিন বিশ্রাম নিয়ে তারপরে ওই আর কি, যেরকম রোজের মানে আজকে ব্লগ কালকে আপনারা দেখছেন সেরকম ভাবেই করি। আজকের দিনের ব্লগটা আমি শুরু করলাম, এবং এই যে শিলিগুড়িতে এসে একদম গোটা দিনের ব্লগ আজকে থেকে। যদিও মাঝখানে মাত্র গেছিলাম 2টো দিন। এই যে তার সব দুষ্টুমি করছে যারা, আর সারা রাত ধরে এখানে কাজ হয়েছে, এবং ভোর 4টে থেকে আজকে আমি উঠে বসে আছি। আমার হাজব্যান্ড গেছে, অত সকালে কোনো দরকার পড়ে না, কিন্তু যে কোনো কারণেই হোক আমার চোখটা খুলে গেছে, এবং এমন খোলা খুলেছে যে আর কিছুতেই শুতেও পারছি না, ঘুমোতেও পারছি না। সকালের কাজ কিছুটা হয়েছে, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার আগে সামান্য কিছু যেটুকু থাকে সেটুকু হয়েছে, কিন্তু এখন করবো। আসলে মনটা খুব খারাপ হয়ে আছে। ওই একজন প্রেগনেন্ট মেয়ে সোহিনী গাঙ্গুলি, হ্যাঁ ভট্টাচার্য বারবার বলছি, যাই হোক সোহিনী গাঙ্গুলি, ওর ভিডিওটা দেখেছি, তারপর থেকে মানে খুবই রেস্টলেস বোধ করছি আসলে। একদিন এই আর কি ডাক্তারবাবুর ভিডিওটা দেখে একরকম মনে হয়, কিছু মিলিয়ে মিশিয়ে এখন খেলাটা যেটা আমি অনুমান করেছিলাম সেটাই। তা সেটা মানে আমি কি মানে আদৌ সামাজিক মাধ্যমে এসব নিয়ে আর কিছু বলার দরকার আছে কিনা, আর করলেও সেটা ইউটিউবে না ফেসবুকে, সেটা ঠিক বুঝে পাচ্ছি না। এইসবগুলো নিয়েই মানে মনটা ভীষণ খারাপ হয়ে আছে আসলে। তা যার ফলে তো অনেক কিছুই মাথায় একসাথে চলছে, শুধু এগুলো না আরো অনেক কিছুই চলছে। যার ফলে ঠিক ভোরবেলায় উঠেছি, তারপর থেকে পায়চারি করছি, টুকটাক এটা করছি সেটা করছি, কিন্তু ঘুমোতে আর কোনোভাবেই পারছি না। তা যাই হোক, ঠিক আছে, ভোরবেলাতে উঠে গেছি, সেটা একটা ভালো কথা। এখন আর শোয়ার কোনো প্রশ্ন নেই, কারণ দিনহাটার লাস্ট যে ব্লগটা, যেটা আমি শিলিগুড়িতে এলাম, সেই ব্লগটা এখনো কিন্তু এডিট করা হয়নি। ওই ব্লগটাই আজকে যাবে, এখন এডিট করবো, এবং তারপর আর টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলো সমস্ত কিছু সারবো। আর খুব মানসিকভাবে খুব অসুবিধায় আছে একটা জিনিসে, সেটা হচ্ছে আমার এসে পর থেকে আমি একজনের কাছ থেকে একটা জপমালা নিয়েছিলাম, আমাকে একজন দিয়েছিল। সেই জপমালাটা আমি এসে আর খুঁজে পাচ্ছি না এই 2 দিনের মধ্যে। মানে এই ঘরটাতে ডিভানের ভেতরে যে কি পরিমাণ ইঁদুরের তাণ্ডব হয়েছে সেটা কহতব্য নয়। যে মালাটা মানে আমি পেয়েছিলাম আর কি একজনে, আবার তার কাছে আমি বলেছি যে আমাকে আবার একটা দিন দিয়ে দেবে, ঠিক কথা, কিছু মূল্যের বিনিময়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এভাবে হারানোটা উচিত নয়। কিন্তু এটা ইঁদুরেরই কাজ, এবং আমি যে ঘিয়ের বাতিগুলো দিই সেগুলো খেয়ে গেছে, আমার ইনডোর প্ল্যান্টের মাটি খুঁড়ে গেছে, মানে কি যে কাণ্ড কারখানা করেছে মানে মানে বলার মতো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, খারাপ যেটা লাগছে আমার মেয়ের ছোটবেলার কিছু তোষক বাঁশবালিশ এগুলো রেখে দিয়েছিলাম, বেশিরভাগই তো বাইরে বার করে দিয়েছি, কিন্তু ওগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলো ডিভানের ভেতরে ঢুকে খেটে একাকার। ডিভানের ভেতর ঢুকলো কেমন করে এটা এখনো বুঝতে পারছি না। আসলে আমাদের টিক কাঠের ডিভান তো, তলাগুলো তো সব প্লাইয়ের, সাইড তো সব সেগুন কাঠ হতে পারে, কিন্তু নিচগুলো প্রায় কোথায় একটা ফাঁক হয়েছে, কোথায় একটা ঢুকে পড়েছে। আর সেগুলো ইঁদুর না, সেগুলো ছুঁচো। এবং এখন ডিভানটা কালকে খুলে মানে কি বলবো, আবার নতুন করে সেটাকে পরিষ্কার করতে হবে, যা অবস্থা দাঁড়িয়েছে। তা যাই হোক, আর ওই ঘরটায় প্রচুর বই রাখা রয়েছে, কোন গুরুত্বপূর্ণ বই কেটে ফেলছে বা কি বৃত্তান্ত, এসবগুলো মিলিয়েও একটু এই আর কি। যাই হোক, আমি একটু বাদে বেরোবো, আজকে একটু কেনাকাটা করতে হবে টুকটাক, আর মানে কাঁচা বাজারের ব্যাপার আর কি, কাঁচা মাংস কিনতে হবে, তাছাড়াও আরো কিছু কেনাকাটা আছে। তো সেগুলো যাই হোক, ঠিক আছে। এখনো পর্যন্ত রোদের তাপ তেমন কিছু নেই, ওই 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাবো আশা করছি। আজকে বৃহস্পতিবার, আজকে ওপরে নিচে মিলিয়ে আমার বিছানা চাদরগুলো বদলাবার দিন, কিন্তু আজকে সম্ভবত সেটা সম্পূর্ণ করা যাবে না। আমাদের ঘরটা হবে, কারণ টুকুরের সামনে পরীক্ষা, এই সমস্তগুলো করতে গেলে না একটু হুড়ুম হাড়ুম এগুলো হয় আর কি। আর আমি বলে দিচ্ছি, যেমন ফ্যানটা যেদিনকে মোছা হবে সেদিন বিছানা চাদর চেঞ্জ করতেই হবে, সেই জন্য এই সমস্ত কাজগুলোর দিনই হচ্ছে বৃহস্পতিবার ধরে নেওয়া হয়। আমি ওকে মামনিকে বলে দিয়েছি যে আজকে ঘরের ওই ঘরের জানলাগুলো সমস্ত মুছবি। ঘরের জানলাগুলো মুছতে গেলে যেগুলোর সাথে বিছানা সংলগ্ন সেগুলো বিছানা চাদর বদলাতেই হবে।
তো কিন্তু 3টে দোতলার বিছানার চাদর, ও যদি জানলা ফানলা মুছে তারপরে সেগুলোকে চেঞ্জ করে, তাহলে ওই পর্দাগুলো বেরোবে প্লাস বিছানার চাদরও বেরোবে, চাপ পড়ে যাবে একসাথে। সেই জন্য আমি ঠিক করেছি, আমার ঘরে তো 6টা মানে পর্দা না, প্লাস 2টো, তো সেই জন্য আমি বলেছি যে আজকে কিছুটা এবং কালকে কিছুটা। জানলা দোতলাতে অনেক এবং পর্দাও অনেক, মানে ওয়াশিং মেশিনটা একদিনে বলবে যে আমাকে এবার রেহাই দাও, একদিনেই কাচতে হবে এমন কোনো কথা নেই, এটা ঠিকই, কিন্তু পর্দা তো টাঙাতেই হবে না, আর সেটা অনেকটা, কাজে এটা একটু রয়েছে, এই সপ্তাহে একটু করতে হবে। ফ্যানটা করা হয়ে গেছে সেটা একটা কথা, কিন্তু এইগুলোর জন্য একটু টাইম লাগবে। তো আমার কাঁচা মাংসটা একদম বাড়ন্ত হয়ে গেছে, ডিম বাড়ন্ত হয়ে গেছে, কিন্তু সেগুলোর জন্য কিনতে যাবো। তো জলখাবারটা খাওয়া হলো, এবার টুকুরকে আর আমাকে, আমি টুকুর একটুখানি খেয়ে নি চা, তারপর বেরোবো। এই যে শিমুল তুলোর লেপ, তারপরে এটা, এগুলো সমস্ত কিছু, এটা ওই আমার কম্বল ওই ডিমানের ভেতর ছিল। কি কেলেঙ্কারি করবে বাবা, এটা দামি জিনিস, এটা কেটে দেবে, সেজন্য এগুলো সমস্ত কিছু বার করে ফেলেছি, মানে একটা অশান্তি হয়ে রয়েছে আমার। বেরোই, আলপনা দি ঢুকেছে, আলপনা দিকে বুঝিয়ে দিয়েছি মামুনি যদি আমি আস্তে আস্তে চলে আসে তাহলে মামুনিকে তুমি এই এই কাজগুলো করতে বলবে। তো তারপরে মিনামাসি এত তাড়াতাড়ি আসবে না, মিনামাসি আসতে একটু সময় লাগবে। তো আমি শুধু কিনবো কাঁচা মাংস আর কিনবো ডিম। তো এই যে সকালবেলায় উঠে আমার শ্বশুরমশাই এত মাছ নিয়েছেন, আলপনাদি গজর গজর করছে। শুধু তো এই মাছই নয়, তার ছাড়াও আরো অনেক মাছ নিয়েছে, মানে 3 রকমের মাছ নিয়েছে, এবং কোনোটাই অল্প অল্প নয়, মানে কিলো কিলো করে মাছ নিয়েছেন আর কি। তো যাই হোক, আলপনাদিকে সব বাঁচতে হচ্ছে, কাটতে হচ্ছে, সময় তো একটু লাগবে। তো যাই হোক, আমি পেয়ে গেলাম একটা টোটো। আর এই যে দেখুন, এই যে চারদিকে ঘিরে রয়েছে এই যে খোঁড়াখুড়ির কাজটা, এই খোঁড়াখুড়ির কাজটাই কয়েকদিন আগে করেছিল এই মতিলাল আবাসনের সামনে, এবং এখানে ঘেরা রয়েছে, সব জায়গাতে নেই কিন্তু তবুও যা হোক অনেকগুলোতেই আছে, কিন্তু ওই জায়গাটাতে তো ঘেরা নেই। এই রাস্তাটা তবু যা হোক চওড়া, মতিলাল আবাসনের রাস্তাটা অন্ধকার এবং ন্যারো একটা রাস্তা, ওইখানে অর্ধেক রাস্তা খুলে রেখেছে। কি যে বিপদ হতো। আর শিলিগুড়িতে কেন, সব জায়গাতেই নেশাতু রিক্সা চালক বলুন বা টোটো চালকের সংখ্যা নিতান্ত কম নয়। আমার কপাল ভালো ছিল যে আমার যে রিক্সা চালকটি, তিনি সম্পূর্ণ সজ্ঞানে রিক্সা চালাচ্ছিলেন, ভদ্রলোক খুব ভালো ছিলেন, যার ফলে আমি কোনো রকম বিপদ হয়নি, তিনি খেয়াল করে ফেলেছেন। যাই হোক, এখন আপাতত যাচ্ছি হচ্ছে ওই কাঞ্চন চিকেন শপে, আমি একটুখানি চিকেন নেব, তারপর নিয়ে নিলাম হচ্ছে ডিম। আসলে এক হাতে ব্লগ করে না বাজারটা করা খুব ডিফিকাল্ট, সেই জন্য আমি আর বাজারের কোনো দৃশ্যই ধরতে পারিনি, একেবারে গেছি এবং এই যে রিক্সায় চড়েছি, মধ্যবর্তী আর কোনো কিছুই দেখাতে পারিনি। তো বাড়িতে এসে দেখছি মামুনি এসেছে, এবং মামুনি এসে জানলা পর্দাগুলোও খুলে দিয়েছে, ভালোই করেছে, এবং আমি তারপর সেগুলোকে কাচতে দিয়েছি। দিয়ে তারপর চোখ পড়ছে হচ্ছে বাগানের দিকে। প্রচুর ফুল ফুটেছে আজকে আমার বারান্দা বাগানে। আমি আজকে ওপরের পুজোটা বারান্দা বাগানের ফুল দিয়েই করেছি। আলপনাদির নিচে মাছ নিয়ে নাজেহাল, তারপরে আবার সমস্ত বিছানার চাদরগুলো নিচে আলপনাদি আজকে তুলে দিয়েছে। আর আমি কিন্তু আজকে তুলতে পারিনি আমার সবগুলো, সেটা বললাম যেটাই, যে বিছানা সংলগ্ন যে জানলাগুলো সেগুলো আমি করি বা টুপুর করুক বা মামনি করুক, মানে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সেটার জন্য তো বিছানাতে আমাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তারপর সেগুলো ঝাড়তে হবে, বিছানার মধ্যে তো সেই নোংরা পড়বেই, তাহলে বিছানার চাদরটাও বদলাতে হবে। আর এদিকে আমাদের বাড়িতে পর্দা খালি রাখাটা যাবে না, সত্যি কথা, মানে পর্দা টাঙাতেই হবে, আজকে কেচে নিয়ে পর্দা আজকেই টাঙাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আমি কিন্তু আমাদের বাড়ির পর্দা যেহেতু মেশিনেতে কাচা হয়, জল তো ফোটা ফোটা পড়ে না, যার ফলে আধ শুকনো হয়েই যায়, আমরা কিন্তু মেশিন থেকে বার করে সোজাসুজি এই জানলাতেই টাঙিয়ে দিই। পর্দা তো ঝুলে ঝুলেই শুকোবে, যে কোনো জিনিসই ঝুলে ঝুলেই শুকোয়, তো পর্দা তো ঝুলেই থাকবে, তাহলে সেটাকে আবার সেই ছাদে নিয়ে গিয়ে আধ শুকনো জিনিসটাকে পুরো শুকনো করে আবার টাঙানো, তার থেকে আমাদের মনে হয় যে না, আমরা এইভাবেই টাঙিয়ে দিই এবং এইভাবে করেই সেটা শুকিয়ে যায়। তো আজকে আমি কেবলমাত্র আমাদের ঘরের বিছানা চাদরটা বদলালাম, পাশ বালিশের বার বদলাইনি, কালকে বদলাবো বাদ বাকি সমস্তগুলোর সাথে, মানে আরো দুটো যে জানলা সংলগ্ন বিছানার চাদর রয়েছে সেগুলো কাল করব। চলুন আপাতত মিনামাসির সাথে একটু দুষ্টুমি করে নেওয়া যাক। এই মোবাইল দেখি আমি আরো পাই। আচ্ছা, চা আছে, লাল চা? হ্যাঁ, একটু তোমার জন্য রেখে আমাদের একটু গরম করে দাম, খেয়ে। যেগুলো বিছানা সংলগ্ন পর্দা নয় সেগুলো কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে।
বেসিনের সামনে এই ঘরটাতে পুরোপুরি। আর এই ঘরটাতে আমার হাজবেন্ড করেন ভিডিও, সে যদি এসে দেখে যে পর্দা ভেজা বা পর্দা টাঙানো নেই, সে একেবারে ধর্মুন্ডু আলাদা করে দেবে আমার। তাই জন্য এটাও কাচতে হবে এবং মামুনি কিন্তু টাঙিয়ে দিয়ে চলে যাবে। তো যাই হোক, ঠিক আছে, আপাতত পুজোটাও হয়ে গেল আমার, ওপরের পুজোটা। নিচের পুজোটা কিন্তু এখনো হয়নি। তো অনেকদিন পরে আমি আমার ব্লগে আবার আমার গোপুসোনাকে দেখাচ্ছি। নিজেরও গোপুকে দেখতে আমার খুব ভাল লাগে। তারপর ওপরে পর্দাগুলোকে দেখতে এলাম, নিচেও গেছিলাম, তখন ক্যামেরা নিয়ে যায়নি। তো ওপরে পদ্মগুলোকে দেখতে গেলাম, ওপর নিচ মিলে কিন্তু ভালোই পদ্ম হচ্ছে জানেন, কিন্তু পদ্মগুলো কয়েকটা করে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর পাখিতে বড় ঠোকর মারছে পদ্মগুলোতে, মানে সেটা আমি নিজেও দেখলাম, তাড়িয়ে দিলাম আর কি। তো মানে এদের সাথে এই পদ্মের একটা বিশাল বড় বৈরিতা রয়েছে। আমাকে এই জায়গাটা নেট দিয়ে ঘিরে দিতেই হবে। নেটও কেনা হয়েছে, কিন্তু আমি জন্মনিশ পাচ্ছি না, যার আর কি সাহায্যে আমি জিনিসটাকে ঘিরে দেব। বিজয় কাকু এই কাজটা করতে পারবে না, সেটা বলে দিয়েছে, আমাকে অন্য কাউকে দেখতে হবে। আমার শ্বশুর মশার শরীরটা তো অতটা ভালো নেই, ঘুমের ওষুধগুলো চেঞ্জ হয়েছে, তো মানে আগে যেটা খেতেন তাতে করে ওই ভোর 3টে, 3:30, 4টে এর মধ্যে উঠে পড়তেন, সেটা ঠিক ছিল, ওটা ওনার রুটিন ছিল। এখন এটা একটু চেঞ্জ হয়ে গিয়ে ঘুমটা একটু বেড়েছে, যার ফলেতে উঠতে একটু বেলা হয়, 7:30, 8টার আগে উঠতে পারেন না। কিন্তু আজকে কি কারণে বোঝা যাচ্ছিল না, উনি একেবারে 3:30, 4টের মধ্যে আবার উঠে পড়েছেন। তো যার ফলেতে একটু শরীরটা খারাপ ওই কারণে। তো আজকে বৃহস্পতিবারে পুজো আমার হয়ে গেছে। আর যেহেতু পর্দাগুলো কেচেছি, সেই পর্দার পেছনে একটা কাগজ মতো থাকে, সেগুলো মেশিনের মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে সে বিচ্ছিরি অবস্থা, সেগুলো সমস্ত এখন তুলছি। মানে এক মুঠ ফেলে দেওয়ার পরেও এই হচ্ছে অবস্থা। এগুলোকে সব তুলতে হবে, নাহলে ভীষণ ঝামেলা হয়ে যাবে। সন্ধ্যেবাতির সময় এই বারান্দার লাইটটা জ্বালাতে এলাম, তখন পুরোপুরি আলোটা মানে নেবেনি, পাশে সূর্যের আলো। ওই তখন 6:45 মতো বাজে, একটু একটু আলো ছিল। তখনই দেখছি এখানে আলোগুলো সব জ্বলে গেছে, কি সুন্দর লাগছিল দেখতে। এটা সম্ভবত বিশ্বকর্মা পুজোর জন্য করেছে। মেড়াপ বাঁধা হচ্ছিল দেখছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি আলো দিয়ে দেবে, রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। এবং এখন বোধিসত্ত্ব কান ফিরলেন, রিক্সা ভাড়া দিচ্ছে দেখতে পেলাম। যে পুজোর মেড়াপ বেঁধেছে সেটা বিশ্বকর্মা পুজো নয়, সেটা একটা শনি পুজো হবে, কিন্তু সেখানে প্রচুর গান বাজতে শুরু করলো হঠাৎ। সহজ শেয়ার বাজারের জন্য ভিডিও করতে ওইখানে বসে তিনি পারলেন না, তা এইখানে এসে তিনি ভিডিও করলেন, কারণ এখানে গানের শব্দটা একটু কম আসছে। আমার মেয়ে রাত্রে খাবে লুচি, তা আমি বলেছি তেলে ভাজা যখন খাচ্ছ, আর বলছি সর্ষের তেলে ভাজা খাবে না, মানে সাদা তেলে ভাজা খাবে, তবে নিচে ভাজতে হবে। তাই আমি আপনাদেরকে বললাম যে আপনারা আমি যাচ্ছি নিচে ভাজার জন্য, তা কিন্তু 8টার মধ্যে খেয়ে শেষ করতে হবে বাবা, ডিনার কমপ্লিট করতে হবে 8টার মধ্যে। আদি ভাজার যে অভ্যেস, এটা খুব ভালো সম্ভব, যে যাই বলুক, এটা ভীষণ ভালো অভ্যেস। শিক্ষক দিবসের উপহার হিসেবে বোধিসত্ত্ববাবুর কলেজ থেকে এইটি উপহার দিয়েছে বোধিসত্ত্ববাবুকে। একই উপহার অন্যান্য সব সহকর্মীকেই দিয়েছে, হয়তো বা ডিজাইনটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু জিনিসটা দেখে আমি অবাক। আমি কয়েকদিন হলো যেটা খুব বেশি করে চাইছিলাম সেইটাই দিয়েছে, সেটা হচ্ছে একটা কিং সাইজের বিছানা চাদর, মাথার বালিশের বার, সাথে কমফোর্টার। মানে এটা একটা কমপ্লিট সেট হয়ে গেল। খুব সুন্দর হয়েছে দেখতে, আমাদের প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, এবং কলেজকে অনেক ধন্যবাদ। এটা আমরা খুব শিগগিরই হয়তোবা নিজেদের বিছানায় পাতবো। হয়ে গেল মোটামুটি কাজ, কিন্তু আমি গোপালকে শয়ন দিয়ে দিয়েছি জন্য আর সন্ধে সন্ধে এঘরে আলোটা জ্বালাতে চাইছিলাম না, বা দেখুন জ্বালিয়ে পেলাম। জামা কাপড় গোছানো হয়নি, অনেক জামা কাপড় জমেছে, কিন্তু আজকে আমার একদম ইচ্ছা করছে না, আমি কালকে করব। যেটা বলছিলাম আমি যেটা শুরুতে, যে কালকে রাতে মনটা খুব খারাপ করছিল আমার ওই সোহিনী গাঙ্গুলির ইয়েটা দেখে। মানে ডাক্তারবাবুর কথা আমিও তো শুনেছি, হচ্ছে ছুঁচো আর আমি বলছি হাতি। ব্যাপারটা ডাক্তারবাবু এই কাণ্ডটাই করেছেন, সময়টা ওনারও যথেষ্ট পরিমাণ খারাপ, এতদিনের হাত যশ সেটা এইভাবে করে মানে ফেসবুক আর ইউটিউব মিলিয়ে, এটা সোহিনী এবং তোর হাজব্যান্ডের ভিডিওটা তো প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন, তো নামটা এখন সবাই জানেন। কোনো দরকার ছিল না ডাক্তারবাবু এরকম করে, মানে জাস্ট যেটা হচ্ছে, ওরাও হয়তো বা এরকম ভাবে আসতো না যদি না ডাক্তারবাবু এরকম ভাবে ভিডিওটা করতেন। মানে খারাপ লাগছে, পেশাটাকে খুবই শ্রদ্ধা করি, একটা সামান্য ভুল হলে জীবন চলে যায়, এই পেশায় ঝুঁকি প্রচুর, কিন্তু যার জীবন যায় সে কেন ছেড়ে দেবে, এটাও তো একটা ব্যাপার, তাই না? মানে খুবই
সম্মানের এবং দায়িত্বের একটা পেশা, মানে অসম্ভব দায়িত্বের একটা পেশা। ওরা বলে দিয়েছে যে ওদের নিজেদের মতো করে থাকতে দেওয়া উচিত, আমিও সেটাই মনে করি। খুব কষ্ট পেয়েছে সামগ্রিকভাবে একটা কথা, মানে এটা শুধু তাকে বলে নয় বন্ধু, যে আমি যে আমার এক বন্ধুর কথা বলি মাঝে মধ্যে, স্বর্ণ, এ না বিজ্ঞানের ছাত্রী, আদ্যান্ত ভীষণ যুক্তিবাদী মানুষ, কলেজে এসএফআই করতো। চিরকালই আমার মা তো একটু ঘন্টাবাজি পুজো টুজো করেন আর কি, চিরকালই আমি একটু ওই ভাবধারাতে ভীষণ নিমজ্জিত না হলেও মোটের ওপর অবিশ্বাসী তো ছিলাম না। তো মা খুব গঙ্গা জলে স্নানের কথা বলতেন তখন। হ্যাঁ, গঙ্গাতে ডুব দিলে মাথার উপরে, আমি ডুব দিয়ে যখন উঠবো তখন একটা জিনিস আমার প্রাপ্তি হবে, আমার সারা গা জুড়ে খোসপাজরা হবে, তারপর আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, আমাকে ওষুধ খেতে হবে। আর আমি যখন উঠবো তখন আমার মাথায় কোনো একটা নোংরা কাপড় উঠবে, মানে গঙ্গা এতটাই কলুষিত, নোংরা এগুলো হয়ে গেছে। মানে ওর গঙ্গা জল, ধর্ম, এইসব ব্যাপারে মন মানসিকতা খানিকটা এইরকমই ছিল। সময়ের সাথে সাথে সরকারি চাকরি পেয়ে গেছে, তুখোর মেধাবী। তা এখন তারপর যা হোক বিয়ে হয়, জীবনের রাস্তায় চলতে গিয়ে এমন কিছু বুঝতে পারে যে ওর সঙ্গে কিছু কিছু জিনিস ঘটছে যেগুলো ঠিক ওর মেধা বুদ্ধিতেও মেলাতে পারছে না। যোগ বিয়োগ গুণ ভাগ, ডাইনে বাঁয়ে, সামনে পেছনে, পূর্ব পশ্চিমে, কোনো দিকেই ও ঠিক মেলাতে পারছে না, যুক্তি দিয়ে ব্যাপারগুলোকে ঠিক গাঁটে গাঁট মেলাতে পারছে না। ডাক্তার, বদ্যি, ডিপ্রেশনের ওষুধ, অনেক কিছু পেরিয়ে শেষ পর্যন্ত ও গিয়ে ঠেকে একটা ওর কলিগের মায়ের কাছে, মানে সে চরম খারাপ অবস্থা, প্রায় মরতে গেছিল। হ্যাঁ, তো তখন হঠাৎ করে ওর এক সহকর্মিনী, তিনি তাকে ধরে নিয়ে আসেন তার বাড়িতে। তার মা তাকে কিছু জিনিসের অনুমান দেন যে তোমার সাথে যেটা হচ্ছে তুমি কিন্তু সেটা বুঝতে পারছো না যে তোমার সাথে কি হচ্ছে, বলে তিনি কিছু সে কথা বলেন। তার যুক্তিবাদী মন সেটাকে গ্রাহ্য না করলেও পুরোপুরি তখন মন ভেঙে চুরে একাকার, অগ্রাহ্যও করতে পারেনি। মাথা ঠান্ডা রেখে ভাবতে শুরু করে যে তার সাথে ঠিক কি হয়েছে। পরে বুঝতে পারে যে বিজ্ঞান সবকিছুর ব্যাখ্যা দিতে পারে না। মানুষের হিংসে, কুচুটেপনা মানুষকে যে কোথায় নিয়ে দাঁড় করায় বন্ধুরা, তার পরিপ্রেক্ষিতে মানুষ যে কি কি করে ফেলতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। যে এইসব জিনিসগুলো আমি পরে মিলিয়েছি। অসহ্য পেটের যন্ত্রণা হয়েছিল। ও একটা রিক্সায় চড়ে বলেছিলেন আমাকে ওই নার্সিংহোমে নিয়ে যাও। রিক্সাওয়ালা সেই অঞ্চলের লোক, তিনি জন্মেছেন ওখানে, বড় হয়েছেন ওখানে, তার চোখের সামনে একটা নার্সিংহোম তৈরি হয়েছে, সোজা রাস্তা, তিনি রাস্তা ভুল করলেন মানে তার মনে হলো যে সোজা রাস্তায় গেলে জ্যাম পাওয়া যাবে, আমি অন্য একটা রাস্তায় ঘুরে নিই। তিনি ওই অঞ্চলের মানুষ, তিনি ভুল করে একটা অন্য রাস্তায় চলে গেলেন। যে নার্সিংহোমে যেতে তার সময় লাগে 5 মিনিট, সেখানে তিনি 15 মিনিট ধরে এগুলি সেগুলি দিয়ে ঘুরেই যাচ্ছেন। তারপর ও যন্ত্রণায় ছটফট করছে। তখন হঠাৎ করে সেই লোকটার মাথায় খেলে কি ব্যাপার, আমি তো ওইখানে যাওয়ার কথা নয়। কিন্তু তিনি, এক মুসলিম ভদ্রলোক, সূরা পড়তে শুরু করেন যে আমার তো এরকম হওয়ার কথা নয়, আমি তো কোনোদিনও এরকম হয়নি। সূরাটা যখন তিনি পড়তে শুরু করেন তার কাছে যেন মানে মনে হয় তিনি কুয়াশাচ্ছন্ন একটা জায়গায় ছিলেন। সেখান থেকে পিকচারটা তার ক্লিয়ার হয় এবং তিনি খুব দ্রুত গতিতে তিনি পৌঁছে যান নার্সিংহোমে। মানে তিনি যত দূরে পৌঁছে গেছিলেন সেখান থেকে যতদূর সম্ভব দ্রুত পৌঁছানো যায় তিনি পৌঁছে যান। এবং তারপর কিন্তু ও আমার সেই বন্ধুর সাথেই, মানে স্বর্ণর সাথেই কিন্তু তিনি থাকেন নার্সিংহোমে। ওনাকে এমার্জেন্সিতে ঢুকতে দেয়নি, এটা ঠিক কথা, কিন্তু উনি নাকি ক্রমাগত সূরা পড়ে গেছেন। এবং তারপরে যখন এমার্জেন্সি থেকে ওকে ছেড়ে দেওয়ার ব্যাপার হয়েছে তখন স্বর্ণ আবার ভাবছে যে, মানে মাঝখানে ওর হাজবেন্ডের সাথে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা খুবই খারাপ হয়ে গেছিল সেরকম একটা টাইমে, যে তখন আমি কোথায় আবার রিক্সা পাবো, ছেড়ে তো দিল, ইঞ্জেকশন দিয়ে বলো না এখন আপনাকে ভর্তি করতে হবে না, ওই আর কি, যাই হোক অসুস্থ হয়েছে, ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছিল। তখন দেখছে ওই লোকটা দাঁড়িয়ে আছে, সে বলছে যে মা, আমি কিন্তু তখন থেকে আপনার জন্য এখানে বসে আমাদের ধর্মে প্রার্থনা করে যাচ্ছি, আপনি কিন্তু খুব একটা স্বাভাবিক অবস্থায় এখন নেই, আপনি আমার রিক্সাতেই চলুন, আপনি কোথায় বাড়ি আপনি বলুন, আমি আপনাকে নাগারে সূরা পড়তে পড়তে আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে যাব, আপনি অন্য কারোর কোনো যানবাহনে চলবেন না, আপনি আমারটাতেই চলুন, কারণ এখন আমি এই মুহূর্তে, মানে ফেস টুপি পরা, মানে দাড়িওয়ালা একজন লোক, তা বলে যে কিছু কিছু মানুষ জীবনে রাস্তায় ভগবান জুটিয়ে দেন বন্ধুরা। ও তো সামাজিক মাধ্যমে কোথাও নেই, দূর দূরান্ত পর্যন্ত না, ফেসবুকে না, কিচ্ছুতে নেই ও। সেই আমি ওর প্রথম এরকম একটা অভিজ্ঞতা, ও আমার এত ভালো বন্ধু আমাকে এরকম কথাগুলো বলছিল, তখন আমার না অবিশ্বাস করবার কোনো জায়গা ছিল না বন্ধুরা, জানেন তো। তাছাড়াও আমার নিজের জীবনেও কিছু এরকম জিনিস ঘটেছে, আমি সেগুলোকেও মেলাতে পারিনি। কাজে এই যে যারা বলেন যে ইভিল আই নেই, তারপর যা কিছু ঘটে সবকিছু যুক্তি বুদ্ধি দিয়ে তারা বিচার করে সবকিছু মিলিয়ে ফেলতে পারেন, তারা হয়তো বা পারেন, তারা অতি উচ্চ মেধার মানুষ। কিন্তু আমি জানি এরকম অনেক কিছুই আছে আমাদের যুক্তি বুদ্ধির বাইরে। যখন মানুষ এই ধরনের জিনিসগুলোকে চালনা করে তখন জাগতিক প্রয়োজনে কাউকে না কাউকে দরকার হয় যে জিনিসগুলোকে মানে ঘটাতে। সেই জন্যই এই জিনিসটা হয় অনেক সময়, যে বুদ্ধি ভুল হয়ে যায়, মানুষ ভুল পথে চালিত হয়, সিদ্ধান্ত নিতে দেরি হয়,
ভুলভাল ডিসিশন নেওয়া হয়ে যায়, মানুষ সম্পূর্ণ বিপথে চালিত হয়, এইসব জিনিসগুলো কিন্তু হয়। তার মানে আমি ডাক্তারবাবুর যে কাজটাকে জাস্টিফাই করছি সেটা কিন্তু নয়, বরং বলা যেতে পারে আমি তার অত্যন্ত নিন্দা করছি যে যখন তিনি ওটিতে, আমি যেটা সৈনিক ভিডিও থেকে জানতে পারলাম যে তিনি তো তার এত জীবনের সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতায় তিনি জানেন যে তাদের যুক্তি বুদ্ধির বাইরেও আরো অনেক কিছু আছে পৃথিবীতে। তখন তিনি যখন রিয়েলাইজ করেছিলেন যে জিনিসটা হচ্ছে, যে তোমার জন্য তোমার বাচ্চা গেছে, তোমার এত ভিডিও করেছো, তুমি নিজেকে এত এক্সপোজ করেছো, সেই জন্য আমার জন্য তোমার বাচ্চা যায়নি, তিনি কিছুটা দিশেহারা হয়ে কথাগুলো বলেছেন। আর প্লাস তার কিছুটা অনুমান ছিল যে এরকম জিনিস হয়। তা তুমি বাবু তাহলে আগে বলনি কেন যে তুমি আর যাই করো সামাজিক মাধ্যমে নিজেকে এত বেশি এক্সপোজ করো না, কিছু না হোক তুমি নেগেটিভ অ্যাফার্মেশনের কথা তো বলতে পারতে। এটা তো বিজ্ঞানসম্মত ভাবেই মানুষ জানে যে আমাকে কেউ যদি দূর থেকে দেখে, আমি জানি না সামাজিক মাধ্যমে যে আমাকে উল্টো দিক থেকে কে দেখছে। আর যারা নিয়মিত পাবলিক আইতে থাকে তাদের একটা প্রোটেকশনের দরকার হয়। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি কি জানি বা কোনো মেয়ে কি জানে যে উল্টো দিক থেকে যারা দেখছেন তারা প্রত্যেকেই ওকে আশীর্বাদ করছেন কিনা, কেউ অভিশাপ দিচ্ছেন কিনা, কেউ কি জানে? এবং সেটা শুধু ইতিশক্তির জোর সবসময় নীতিশক্তির থেকে অনেক বেশি। নিজেদের প্রোটেকশনের ব্যবস্থা করে তারপর এই সমস্ত ক্ষেত্রে সামনে আসা উচিত। সামাজিক মাধ্যমে কাজ করছে, হ্যাঁ তাকে তো করতে হবে, তাকে তো সমাজে সামনে আসতে হবে, এটা তো তার পেশা, তাকে তো হবে। কিন্তু যখন গর্ভাবস্থা রয়েছে তখন সামনে একটুখানি প্রোটেকশন নিয়ে বাচ্চাটার জন্য হলেও অন্তত সেটা করা উচিত। এটা সে করেনি, সেটা তার অভিজ্ঞতার অভাব, তার মানে তাকে দোষারোপ করার কিচ্ছু নেই। হয়নি, হবে, এরপরে যখন সে আবার কনসিভ করবে নিশ্চয়ই সে আসবে। কিন্তু তার মানে এটা নয় যে মেয়েটাকে বলা যে তোমার জন্য তার এটা হয়েছে। এই যে দেবীশেটির একটা ইন্টারভিউ দেখছিলাম, দেবীশেটি বলছেন যে আমি জানি যে আমাদের হাতের বাইরে আরো একটা অদৃশ্য হাত আছে। অনেক ক্রিটিক্যাল অপারেশন, কেন যে কোনো অপারেশনের আগে উনি একটি ঈশ্বরকে, মানে কোনো একটি অতিপ্রাকৃতিক শক্তিকে প্রণাম করে, গড় হয়ে প্রণাম করে তবে অপারেশন করেন। এবং তিনি সেটাও বলেছেন যে আমাদের চোখের সামনে এরকম অনেক কিছু ঘটেছে যে পেশেন্টের বাঁচারই কথা নয়, তিনি দিব্যি বেঁচে গেছেন। আবার যে পেশেন্ট খুব সাধারণ পেশেন্ট, মারা যাওয়ার কোনো কথাই নেই, তিনি অদ্ভুতভাবে মারা গেছেন। তো ওপরে একটা হাত থাকে মানুষের, মানে এটা অস্বীকার করার কিচ্ছু নেই। আমার নিজের জীবনেও যেটা ঘটেছে, যেগুলো ঘটেছে সেগুলোকে আমার সাথে যখন ঘটেছে আমি কি করে অস্বীকার করি? যখন উপলব্ধিতে আসে তখন আসে, তার আগে তো আমিও তো এই প্রজাতিরই তো কিছুটা ছিলাম। আমার ডিকশনারিতে রাবিশ, ভণ্ড, সংস্কার, জাতা, নোংরামি, এইসব কথাগুলো না খুব জল করতো, এখন আর অতটা জল করে না। এটা হচ্ছে গল্প। তো যাই হোক, আপাতত আর এটাও ঠিক যে আমার সন্তান আমার গর্ভে আছে। হ্যাঁ, এখন সে আর আমি এক প্রাণ, মানে তর্কের খাতিরে আমার ব্যাপার না, মানে কোনো গর্ভবতী মেয়ের ক্ষেত্রে বলছি। কিন্তু জীবনটা আলাদা, মানে সে মা মরে গেলে সে মরে যাবে, এটা ঠিক কথা। কিন্তু যখন সে পৃথিবীতে আসবে তখন কিন্তু সে সম্পূর্ণ একটা আলাদা মানুষ। আমি ছোট বাচ্চাকে রক্ষণাবেক্ষণ করছি, সে অবোধ, সে কিছু বোঝে না, তার দায় দায়িত্ব তো পাওয়া নয়। কিন্তু আমরা তার বাবা মা, আমরা তো তার মানে প্রভু নই, তাই না? যে যাই বলি না কেন, এগুলো সমস্ত অভিজ্ঞতার অভাব। অত্যন্ত দুঃখের সাথে একটা খুব নির্মম ভাবে মেয়ে ছেলে মেয়ে দুটোর অভিজ্ঞতা হলো, পুরো পরিবারের কিছু অভিজ্ঞতা হলো, যেটা না হলেও হতো। তবে বাচ্চাটা দেবশিশু ছিল, আমি এটা নিজেও মানি, আমি ফেসবুকে লিখেওছিলাম। অনেক রিয়েলাইজেশনের দরজা বা জানলা বাচ্চাটা খুলে দিয়ে গেল। এটা কিন্তু পরবর্তীকালে সবার কাজে লাগবে, সবার কাজে লাগবে। আর এই যে স্বর্ণর কথাটা বললাম না, এটা না বললে তো কমপ্লিট করা হবে না ব্যাপারটা। সেটা হচ্ছে যে ও একদম দেবতায় বিশ্বাসী ছিল না, কিন্তু তারপরে যখন ও ব্যাপারটা বুঝতে পারে তখন ও নিজেকে প্রোটেক্ট করবার জন্য কাহাতক লোকের কাছে, তান্ত্রিক বলুন বা হিলার বলুন, এদের কাছে যাবে। ও নিজে পাঠ নেওয়া শুরু করে এবং ওর এই রিয়েলাইজেশনটা এই 10 ঘাটে জল খেয়ে হয় যে এই লাইনে যারা আছে তারা হচ্ছে 99টা লোকই ভণ্ড, 99টা লোকই ভণ্ড। একটি লোকের সন্ধান পাওয়াটা খুব কঠিন, কিন্তু গুরু কৃপা থাকলে সেটা নাকি হয়। ওর গুরুকে একদম হাল ছেড়ে দিয়েছিল একটা সময় যে আমি পারবো না, মানে অদ্ভুতভাবে ওর গুরুকে খুঁজে পায়, সত্যি কথা, তার কাছে, এবং খুব মেধাবী ছিল, যার ফলে ঈশ্বর আসল মানুষের কাছে তাকে পৌঁছে দেন এবং তারপর ও সেখান থেকে কিছু জিনিস শেখে এবং শিখে বিয়ের পর প্রথম 4 বছরে ওর জীবনটা সম্পূর্ণ নরক হয়ে গিয়েছিল, কিন্তু কিছু জিনিস শিখে ওর জীবন এখন ঠিক ও যেমনটি চাইছে তেমনটি চলছে। এবং এখনকার সময় দাঁড়িয়ে ওর বক্তব্য যেমন অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আমি সেই জীবনটাই বেঁচে আছি যে জীবনটা ঈশ্বর আমাকে দিয়েছেন, এখনো এই কথাটাই বলে। তবে ওই বিদ্যে শুধুমাত্র নিজেকে প্রোটেকশনের জন্যই কাজে লাগে, অন্য কাউকে বলে না। স্বর্ণ কিন্তু ওর আসল নাম নয়, আবারও কিন্তু আমরা বলছি, এর আগেও একটা ব্লগে আমি বলেছি, স্বর্ণ কিন্তু ওর আসল নাম নয়। আসল নামটা আমি কোনোদিনও ব্লগে বলবো না, কোনোদিনও ব্লগে ওকে দেখাবো না। কিন্তু জেনে রাখবেন, আমার কিন্তু এরকম একটা খুব ঘনিষ্ঠ বন্ধু আছে। জীবনটা গল্প কথার মতো,
কিন্তু শিক্ষণীয় অবশ্যই। ও আমাকে অনেক কিছু বলে, অবশ্যই আমি ওর বন্ধুর জন্য, আমাকে খুব ভালোবাসার জন্য, কিন্তু সবাইকে তো মোটেই নয়। এটা ওর পেশা নয়, ওর পেশাটা সম্পূর্ণ আলাদা। ও অফিসে যায়, খুব ভালো পোস্টে কাজ করে, দেখে ওকে কেউ বলবেই না যে এই ধরনের প্র্যাকটিসও করে। এবং আমাকে বারবার করে বলেছেন যে এই সমস্ত মানুষদের কাছে কখনো যাস না ঝিনুক, মানে এই তান্ত্রিক বা এই সমস্ত লোকের কাছে কখনো যাস না ঝিনুক, আমি তোর বন্ধু হিসেবে বলছি। এরা খুব ডেঞ্জারাস হয়। তারাই ঠিক মানুষ হন যারা সাধক হন, আর যারা সাধক হন তারা নিভৃতচারী হন, তারা জনসমক্ষে খুব একটা আসেন না। তো যাই হোক, ঠিক আছে, আপাতত দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। আমি জানি না আমার কথাকে সবাই কিভাবে নিলেন, কিন্তু যেটা সত্যি আমি কেবল সেইটুকুই বললাম। আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে কাল, ততক্ষণে।